নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। মানে দেখুন, যেমনটা আমি সবসময় আপনাদের শিখিয়েছি যে আপনাদের প্রথম ধাপ অর্থাৎ স্টেপ 1 খুব শক্তিশালী হওয়া উচিত। এই স্টেপ 1 মানে কি? ধরুন আপনি যদি কোনো স্টক কিনতে চান, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথমে ভালো করে সেক্টরটা বেছে নিন। ঠিক আছে, আপনি যদি সঠিক সেক্টর নির্বাচন করেন, তবে সেই সেক্টরের 1 নম্বর কেন 10 নম্বর স্টকও আপনাকে ভালো পারফরমেন্স দিয়ে দেবে। কিন্তু যেমনটা আমি আপনাদের আগেও বলেছি, যদি সেক্টরটাই খারাপ হয়, যদি সেই সেক্টরের মধ্যে দম না থাকে, তাহলে তার লিডার কোম্পানিটাও হয়তো আপনাকে ভালো রিটার্ন এনে দেবে না। সেই কারণে লং টার্ম ইনভেস্টর হিসাবে আপনাদের জন্য এই সেক্টর নির্বাচন করা বা এই স্টেপ 1 এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আপনারা সবাই জানেন যে সেক্টর মানে কি? শেষ পর্যন্ত সেই ইন্ডাস্ট্রি বা ব্যবসার কথাই বলছি। তাতে আমাদের কি দরকার? তাতে আমাদের দরকার ভিটামিন জি অর্থাৎ গ্রোথ। যেখানে বৃদ্ধি নেই, ঠিক আছে, সেখানে হয়তো 1-2% বৃদ্ধি হচ্ছে, সেখানে আপনার স্টকও কিন্তু তেমনই চলবে, মানে 1-2% চলবে। কিন্তু যদি সেই বৃদ্ধি অত্যন্ত বেশি হয়, যদি এক্সপোনেনশিয়াল গ্রোথ দেখা যায়, তবে ভালো টাকা রোজগারের সম্ভাবনাও কিন্তু অনেক বেড়ে যায়। আর সেই কারণেই আমি আপনাদের সবসময় একটা শব্দ শিখিয়েছি, কোনটা? এই এফওবি বা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। এমন কোনো ব্যবসা যা ভবিষ্যতের কথা মাথায় রেখে এগিয়ে চলেছে, যেগুলো আমরা দেখতে পাই। মানে আজ যদি আমরা এটির কথা বলি, তবে আপনি হয়তো আশেপাশে এটাকে চোখেও দেখতে পাবেন না, কিন্তু যদি আপনি আগামী 10 বছর বা 15 বছরের কথা ভাবেন, তবে আপনি এই জিনিসগুলো সর্বত্র দেখতে পেতে পারেন। এই ধরনের ব্যবসাগুলো যদি আপনি প্রথমেই চিহ্নিত করতে পারেন বন্ধুরা, তাহলে আপনি দুর্দান্ত অর্থ উপার্জন করতে পারেন। এই যে ধনী ব্যক্তিরা আছেন, যারা এই সোসাইটির একদম 1%-এর মধ্যে পড়েন, তারা কিন্তু ঠিক এই কাজটাই করেন। যখন কোনো কিছুর আলোচনা শুরুই হয়নি, তারা একদম প্রাথমিক পর্যায়ে সেখানে এই অর্থ বিনিয়োগ করে বসে থাকেন। আর হ্যাঁ, এতে পুরো টাকাটা শূন্য হয়ে যাওয়ার ঝুঁকিও থাকে। কিন্তু এগুলোর মধ্যে একটা জিনিসও যদি সফল হয়ে যায়, তাহলে এত টাকা রোজগারের সম্ভাবনা থাকে যে আপনি গুনেও শেষ করতে পারবেন না। আচ্ছা, যখনই আমি এই বিষয়টা এর আগেও তুলে ধরেছিলাম, ঠিক আছে, তখন অনেকেই এই প্রশ্নটা করেছিলেন যে স্যার, এই ধরনের ব্যবসা বা এই ধরনের সেক্টরগুলো কিভাবে চিহ্নিত করব? ঠিক আছে, তো বন্ধুরা, এর পেছনে বিভিন্ন সংজ্ঞাও রয়েছে। সংজ্ঞা মানে আপনি বলতে পারেন যে এই সমস্ত অভিজ্ঞতার মাধ্যমেই এই জিনিসগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আর যদি দেখা যায় এই বাজারে একটা কথা খুব চমৎকারভাবে বলা হয়, সেটাই আমি এই ভিডিওতে আপনাদের সামনে বলতে চাইবো। কোনটা? সেটা হলো, যদি আজকে কোনো জিনিস আপনার কাছে লাক্সারি বলে মনে হয়, ঠিক আছে, লাক্সারি মানে আপনি বুঝতে পারছেন তো, মানে বেশ অনেক দামের জিনিস, কিন্তু সেই লাক্সারি জিনিসটাই যদি ভবিষ্যতে নেসেসিটি বা প্রয়োজনীয় হয়ে ওঠে, ঠিক আছে, মানে সেই জিনিসটা চাই, তাহলে এই ধরনের সেক্টর বা এই ধরনের ব্যবসাগুলো আক্ষরিক অর্থেই কিন্তু মাল্টিব্যাগার হয়ে ওঠে। মানে তারা এতটাই বাড়ে যে আপনি কল্পনাও করতে পারবেন না। তো আমি যদি এর একটা বেসিক উদাহরণ দিই, যেমন ধরুন আমরা যদি 90 দশকের শেষের দিকের বা 2000 সালের কথা বলি, কোন উদাহরণটা নেব? এই ফোনের উদাহরণই ধরে নিন। ঠিক আছে, ফোন ছিল কি ছিল না? ফোন যখন প্রথম এসেছিল, ফোনের আগেও আপনারা জানেন কি ছিল? তখন এই পেজার ছিল। তো অনেক ব্যবসায়ী যারা এই ফর্মাল পোশাক পরতেন, তারা এই কোমরের বেল্টের পাশে লাগাতেন। তো আপনার নিশ্চয়ই মনে থাকবে এই ধরনের জিনিস দেখেছিলেন। কিছু মানুষের নিশ্চয়ই কিন্তু মনে রয়েছে। তো যাদের কাছে এটা থাকতো, সবাই ভাবতো যে তিনি খুব ধনী বা একজন ব্যবসায়ী ব্যক্তিত্ব। কিন্তু তারপরে যখন ফোন এলো, আপনারা জানেন সবার কাছে প্রথমে ফোন ছিল না। তো প্রথমে কেমন ফোন এসেছিল? এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফোন এসেছিল, তো যার দামও অনেক ছিল, 5, 6, 7 হাজার টাকা। তো সেই সময় সবাই বলতো যে বা যার কাছে এই ফোন আছে সে ধনী ব্যক্তি, মানে তখন এটাকে লাক্সারি জিনিস হিসেবে বিবেচনা করা হতো। আর আজ এই ফোন কি হয়েছে? সবার পকেটেই কিন্তু রয়েছে। মানে কি হলো বন্ধুরা, যেই ফোনটা আগে আমরা দেখতে পেতাম যে লাক্সারি আইটেম ছিল, তো সেটা দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এখন নেসেসিটি আইটেমের তালিকাতে চলে এসেছে। আর সেই কারণেই আপনারা দেখতে পাচ্ছেন এই ফোন মেকিং যে কোম্পানিগুলো, সেগুলো কত বড় হয়েছে। তো যদি উদাহরণও দেখেন, এই যে অ্যাপেল, সেটা কিন্তু এই কারণেই এত বড় ধনী কোম্পানিতে পরিণত হয়েছে। তো দেখতে পাচ্ছেন অল টাইমে রিটার্ন কত। তো এই 2000 সাল 2010 সাল এই সময়ের পর থেকে কিন্তু সবচেয়ে বেশি বেড়েছে এই কোম্পানি। দেখুন, এই জায়গায় নোকিয়াও দাঁড়াতে পারত, কিন্তু নোকিয়া কোম্পানি তাদের নিজেদেরকে আপডেট করেনি। মানে আমি আপনাদের একটা ফর্মুলা দিচ্ছি, তো আপনারা জিজ্ঞাসা করছেন কিভাবে চিহ্নিত করব, তাহলে দেখে নিন যে এখন কোন জিনিসটা এই লাক্সারি আইটেমের মধ্যে পড়ে, কিন্তু ভবিষ্যতে সেটা নেসেসিটি হয়ে উঠবে। তো এই নেসেসিটি মানে কি? ধরুন যদি কোনো জিনিসের দাম 1 লাখ টাকা হয়, আর কারোর কাছে 1 লাখ টাকা না থাকলেও সেটা যদি চাই, ধরুন মানুষ সেটা ইএমআই করেও কিনছে, তবে এই ধরনের ব্যবসাগুলো কিন্তু প্রচুর টাকা এনে দেয়। ঠিক আছে, তো এই ধরনের জিনিসগুলোর উপর আপনার অবজারভেশন থাকা উচিত। আর ইতিমধ্যে যদি দেখা যায়, এই ফিউচার ওরিয়েন্টেড ব্যবসা নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি। তো এই ভিডিওতে যদি দেখা যায়, আমরা সেই টপিকটা নিয়ে কথা বলতে চলেছি। আর সাধারণ যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেসগুলো রয়েছে, সেগুলো আমরা ইতিমধ্যেই কভার করে ফেলেছি। যেমন ড্রোন রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, ডাটা সেন্টার রয়েছে, তার সঙ্গে সঙ্গে এআই রয়েছে, সেমিকন্ডাক্টর, এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় রিনিউয়েবল এনার্জি। এগুলো আমরা জানি যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। এবং এর বাইরে আরো এক্সট্রিম ভবিষ্যতের কি কি জিনিস থাকতে পারে, সেগুলো নিয়ে কিন্তু এখন কেউই ভাবছে না।
সুতরাং এই বিষয়গুলো নিয়ে যদি আপনি চিন্তা করেন, যদি কোথাও বিনিয়োগের সুযোগ পান, তবে আপনি অবশ্যই ভাবতে পারেন। চলুন একটি একটি করে বিষয় কভার করা যাক। যেমন দেখুন, যদি আমরা আমাদের দেশের কথা বলি, তাহলে আপনারা জানেন যে এই দূষণ বা পলিউশন এটা কিন্তু খুব বড় সমস্যা এবং আমরা এটাকে অস্বীকার করতে পারি না। ঠিক আছে, আপনি বর্তমানে অস্বীকার করুন, কোনো ব্যাপার না, কিন্তু একটা সময় আসবে যখন আপনাকে এটা বিবেচনা করতেই হবে। সেই কারণেই আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন যদি আমরা জল নিয়ে কথা বলি, তার সঙ্গে সঙ্গে এই এয়ার নিয়ে কথা বলি, তো বর্তমানে তো দেখতেই পাচ্ছেন এই যে এয়ার বা বাতাস সেটা কতটা বিষাক্ত হয়ে গেছে। তো দিল্লি এলাকার মানুষজন এটা কিন্তু খুব ভালো করেই জানেন যে AQI কতদূর পৌঁছে গেছে। তো এই জিনিসগুলো ভবিষ্যতে কি হতে চলেছে, এইগুলো কিন্তু প্রয়োজনীয় জিনিস হতে চলেছে। তো যদি জলের কথাই বলি, পরিষ্কার জল দরকার। আপনারা সবাই জানেন যে বর্তমানে এই ওয়াটার পিউরিফায়ার এগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো যদি এটির কথা বলি, তো বলতে পারেন এটা অনেকের বাড়িতেই দেখতে পাওয়া যায়। কিন্তু এর পরবর্তী বিষয় কি রয়েছে, এর পরবর্তী যে বিষয় রয়েছে সেটা হচ্ছে এয়ার পিউরিফায়ার। হ্যাঁ, অনেকে এখন নিজেদের বাড়িতে এই এয়ার পিউরিফায়ার লাগানো শুরু করে দিয়েছেন, কারণ আপনারা জানেন এই বাতাস কতটা বিষাক্ত আমরা দেখতে পাচ্ছি। এই যে AQI ইন্ডেক্স বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এটা কিন্তু দিন দিন বাড়ছে, যা কিন্তু মোটেও ভালো নয়। ঠিক আছে, আর এতে কি হয়, এই যে AQI এটা যতটা খারাপ হয় বা যতটা বাড়ে, আপনার যে আয়ু সেটা কিন্তু ততটাই কমে। তো আপনি আগে যদি 100 বছর বাঁচতেন, তাহলে এখন হয়তো 90 বছর বাঁচবেন বা 87 বছর বাঁচবেন বা 85 বছর বাঁচবেন বা 80 বছর বাঁচবেন। তাই এই এয়ার কোয়ালিটির খারাপ হয়ে যাওয়া বা এয়ার পলিউশন এটাকে কিন্তু আমরা বড় সমস্যা হিসাবে দেখছি। সেই কারণেই এই ওয়াটার পিউরিফায়ার এবং যে এয়ার পিউরিফায়ার রয়েছে, এই জিনিসগুলোকে নিয়ে যারা কাজ করছে সেই কোম্পানিগুলোর উপর আপনারা নজর রাখতে পারেন। ঠিক আছে, এবং এখন তার মধ্যে এটাও দেখতে হবে, এর মধ্যেও কিন্তু এখন বর্তমানে অনেক প্লেয়ার রয়েছে। তো তার মধ্যে এখন লিডিং পজিশনে যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো দেখাই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ সেখানেই সবচেয়ে বেশি টাকা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এই বিষয়টা আপনারা অবশ্যই বিবেচনা করতে পারেন। এরপর যদি আমরা ইলেকট্রিক ভেহিকেলের কথা বলি, তো এই ইলেকট্রিক ভেহিকেল সেটা তো এসে গেছে, কিন্তু হ্যাঁ, এই ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কিত যদি আমরা কথা বলি, এটাকে রিপেয়ার করাও কিন্তু একটা খুব বড় ঝামেলার কাজ। ঠিক আছে, তাই এই ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কিত এই রিপেয়ার এবং মেনটেনেন্স কাজ বা গ্যারেজ সংক্রান্ত ব্যবসাগুলোর উপর আপনারা মনোযোগ দিতে পারেন। এটাও কিন্তু একটা দুর্দান্ত জিনিস আমরা দেখতে পাচ্ছি। মানে এটাও তো বলা হয় যে একটা ব্যবসা যদি জন্ম নেয়, তবে সেটা কিন্তু আরো 10টা ব্যবসাকে জন্ম দেয়। যেমন ধরুন এই ইভি ভেহিকেল হয়েছে, তার সঙ্গে সঙ্গে কি দরকার, ইভির যে চার্জিং স্টেশন সেটা দরকার, তার সঙ্গে সঙ্গে ইভির ব্যাটারি দরকার, তারপর ইভির যে চার্জার সেটাও দরকার, এবং তার মধ্যে এই জিনিসটাও আমরা দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা এয়ার ট্যাক্সির কথা বলি, ঠিক আছে, তো এই বিদেশে এয়ার ট্যাক্সি এটা তো এসেও গেছে। ঠিক আছে, তো এটাকে বর্তমানে বেশ অবাস্তব বলে মনে হতে পারে, এটা অনেকেই বলেন। আর হ্যাঁ বন্ধুরা, এই ধরনের ব্যবসাকেই বন্ধুরা আমরা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস বলি, যা আপনি কল্পনাও করতে পারেন না। ঠিক আছে, আগে যদি কেউ বলতো যে আমরা এখানে বসে, ধরুন কেউ নিউজিল্যান্ডে বসে আছে, কেউ আমেরিকায় বসে আছে, কেউ ইউরোপে বসে আছে, আমরা ফোনে কথা বলবো বা ভিডিও কলিং করব, যেখানে একে অপরকে এই স্ক্রিনেই দেখতে পাবে, তখন কিন্তু মানুষ হাসতো। আর আজ আপনারা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু বাস্তব। দেখুন, এই ধরনের জিনিসের সময় লাগে, এটা কিন্তু এমন কোনো বড় ব্যাপার নয়, কিন্তু এই ধরনের জিনিস যা নিয়ে মানুষ বর্তমানে আসছে, সেই ধরনের ব্যবসাগুলোকে কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেগমেন্টে গণ্য করা হয়। দেখুন, এর মধ্যে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো হয়তো ব্যর্থও হতে পারে, তাতে সন্দেহ নেই, কিন্তু হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এড়িয়ে যেতে পারি না, এই বিষয়টা আপনাদের জানা উচিত। এবং একইভাবে এই যে বাস রয়েছে, তারও কিন্তু এই বাতাসে ওড়ার কথা বলা হচ্ছে। হ্যাঁ, এই যে ট্যুরিজম, এদিক থেকে ওদিক যাওয়া, এখন এই ধারণাটা কোথা থেকে এসেছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ, দীপেন্দর গোয়েল, আপনারা সবাই জানেন, তিনি একটি কোম্পানি শুরু করেছিলেন, LAT বা ল্যাট। হ্যাঁ, এই দীপেন্দর গোয়েল, যিনি এই জোম্যাটোর ফাউন্ডার, তো তিনি এই LAT নামে একটা কোম্পানি শুরু করেছিলেন, এই LAT এরোস্পেস। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছিলেন কিসের জন্য লঞ্চ করেছিলেন এই LAT এরোস্পেস, প্ল্যান টু চেঞ্জ এয়ার ট্রাভেল ইন ইন্ডিয়া। তো এই LAT এরোস্পেসের তার লক্ষ্য কি ছিল, তিনি কি করতে চান, আপনারা যেমন দেখতে পাচ্ছেন, তিনি নিজেই বলেছেন ফ্লাইট অ্যাজ ইজি অ্যাজ টেকিং এ বাস। ঠিক আছে, মানে কি আকাশেই বাস উড়বে, মানে এটা কিন্তু ছোটই থাকবে। তো বাস যেমন এই 12 থেকে 24 সিটের হয়, তেমনই এটা ছোট থাকবে, তার সঙ্গে সঙ্গে ছোট জায়গায় টেক অফ করবে এবং ল্যান্ডিংও করবে। ঠিক আছে, তিনি কিন্তু এই এরোপ্লেনের কথা বলছেন না, একটা ছোট বাসের মতো জিনিস আমরা দেখতে পাবো, এই অল্প দূরত্বের জন্য উড়বে এবং নিচে নামবে। এই ধরনের জিনিস নিয়ে তিনি কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছেন এবং তাতে ইনভেস্টও করেছেন। সুতরাং এই ধরনের জিনিসগুলোর উপর আপনাদের মনোযোগ দেওয়া উচিত। আর এরপরে যদি রোবট ট্যাক্সির কথা বলি, মানে এই ড্রাইভারলেস কার, ঠিক আছে, মানে যেগুলোতে ড্রাইভার থাকে না, এই ধরনের ধারণাগুলো এখন আমরা কিন্তু ধীরে ধীরে দেখতে পেতে চলেছি। আর দেখুন, বিদেশে তো ইতিমধ্যেই এগুলো এসে গেছে, আর যে জিনিস প্রথমে বিদেশে আসে, তারপর তা কিন্তু আস্তে আস্তে আমাদের দেশেও চলে আসে। সুতরাং আপনি যদি এই পশ্চিমের দেশগুলোর উপর বেশি নজর রাখেন, তাহলে সেখানে এই ধরনের জিনিসগুলো দেখতেও পাবেন এবং এই জিনিসগুলো আস্তে আস্তে ইন্ডিয়াতেও কিন্তু আসবে। তো এর উপরেও নজর দিতে পারেন। এরপরে যদি কথা বলি অর্গানিক ফুড, ঠিক আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানে
দেখুন আজকের দিনে আপনারা যে খাবারগুলো খান সেগুলো কিন্তু একদমই হেলদি হয় না। তো অনেক খাবারের মধ্যে ভেজাল থাকে, রাসায়নিক থাকে। আবার অনেকেই বলবেন যে আমি তো এই প্যাকেজ ফুড খাচ্ছিই না, আমি শুধুমাত্র এই সবুজ সবজি ফল ইত্যাদি খাই। আরে বাবা, সেই ফল এবং সবজিগুলো কতটা সঠিক তাও কিন্তু কেউ জানে না। ইনজেকশন দিয়ে সেগুলোকে বড় করা হয়। সুতরাং এই ধরনের যে জিনিসগুলো আমরা দেখতে পাই সেই কারণেই এটিকে মোকাবিলা করার জন্য কি থাকে, এই অর্গানিক ফুড, মানে তাতে কোনো ভেজাল থাকবে না। যেমন ছিল তেমনই কাঁচা এবং আসল জিনিস দেখতে পাওয়া যাবে, যেখানে কোনো কেমিক্যালের ব্যবহার থাকবে না। সুতরাং এই ধরনের ব্যবসাগুলো ভবিষ্যতে কিন্তু আমরা বড় হতে দেখতে পাবো এবং বর্তমানে বাজারেও এমন অনেক জিনিস পাবেন যা কিন্তু অর্গানিক ফুড নামে বিক্রি হচ্ছে, তাতে কোনো ভেজালও থাকে না। এমনকি বড় বড় যে বিজনেসম্যান রয়েছে তারাও কিন্তু ফার্মিং এর জন্য এই ধরনের জমি কিনে রেখেছেন, যে সেখানে তারা কোনো এই ভেজাল মেশানো খাবার বানাবেন না এবং সাধারণ খাবার তৈরি করবেন, এই অর্গানিক ফুড, যা তারা পরবর্তীকালে হাই প্রাইসে বিক্রি করতে পারবেন। সুতরাং এই ধরনের বিষয়গুলোর উপর আপনি নজর রাখতে পারেন। আর এরপর যদি আমরা একটা শেষ ফর্মুলার কথা বলি, কোনটা, এই কুইক মানে কি, যদি এমন কোনো ব্যবসা থাকে, মানে সাধারণ ব্যবসা, কিন্তু আপনি যদি তার সময়ের যে ব্যবধান সেটা কমাতে পারেন। এই সময়ের ব্যবধান কমানো মানে কি, এর সবচেয়ে ভালো উদাহরণ নেওয়া যাক কোনটি, এই কুইক কমার্স। এটাকেই ধরে নিন, এই কুইক কমার্স শেষ পর্যন্ত কি ছিল, এই ই কমার্স কি হতো। তো আপনি হয়তো এই ফ্লিপকার্ট বা অ্যামাজন এগুলো ব্যবহার করতেন। আপনি যখন আগেই ফোন অর্ডার করতেন প্রায় 7 থেকে 8 দিন সময় লেগে যেত। ধরুন একটা ল্যাপটপ অর্ডার করলেন, তো 5 থেকে 10 দিন সময় লেগে যেত। এই কুইক কমার্স এসে কি করলো, সেটা 10 মিনিটে এনে দেয় আপনাকে। আচ্ছা, আপনি হয়তো একটু গ্রাম্য এলাকার দিকে থাকেন, তো সেখানে 10 মিনিট নয়, হয়তো আধ ঘন্টা সময় লাগে। মানে এত দ্রুত, মানে যেখানে আপনার ধৈর্য কম হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানেও কিন্তু এই ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং যেখানে যেখানে কোনো জিনিস এই দ্রুত পাওয়া যাবে, এখন আপনারা জানেনই যে যদি জোম্যাটোর কথা বলি, এই জোম্যাটোর মধ্যে কি রয়েছে, ব্লিঙ্কিট। এই ব্লিঙ্কিট তো তাদের অধীনেই এসে গেছে, তাই না? হ্যাঁ, তারা কি শুরু করেছিল, তারা এই 10 মিনিটের যে অ্যাম্বুলেন্স পরিষেবা সেটা কিন্তু শুরু করেছিল, ঠিক আছে? এই ধরনের জিনিস, মানে যেগুলো আগের থেকে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সুতরাং এই ধরনের ব্যবসাগুলো বন্ধুরা ভবিষ্যতে অনেক বড় হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখন এর মধ্যে কোনটা কতটা সফল হবে, কোনটা টিকে থাকবে, কোনটা মাল্টিবেগার হবে, তা তো সময়ই বলবে। কিন্তু এই ধরনের জিনিসগুলোর উপর আপনাদের অবশ্যই স্টাডি করা উচিত এবং এগুলোর প্রতি আপনার যে অবজারভেশন স্কিল সেটাও কিন্তু স্ট্রং হওয়া উচিত। তো আমি আপনাদের অনেকবার একটা কথাই বলেছি, যদি এই শেয়ার বাজারে টাকা রোজগার করতে চান, এটা কিন্তু একজন লং টার্ম ইনভেস্টর হিসেবে অতটাও কঠিন নয়, কিন্তু এটা পরিশ্রমের কাজ। এই পরিশ্রম মানে কি, আপনাকে মাথা খাটাতে হবে, পরিশ্রম করতে হবে। যদি আপনি শর্টকাট মারতে যান যে স্যার একটা দুটো স্টক বলে দিন, এটা কিনে নিই, ওটা কিনে নিই, কোনো ব্যাপার না। আপনি যেই স্টকই কেনেন না কেন, টাকা লাগাবার কিছু সময় পরে তা আপনার বাইং প্রাইস থেকে 10%, 15%, 20%, 30%, এমনকি 40% নিচে পর্যন্ত চলে যাবে। আর অর্ধেক মানুষ কিন্তু সেখানেই সারেন্ডার করে দেয়। আর সেখানে টিকে কে থাকে, যে নিজে থেকে এই জিনিসগুলোকে স্টাডি করে এবং সে জানে যে হ্যাঁ এটা নিচে এসেছে, কিন্তু তার যে ব্যবসা সেটা শেষ হয়ে যায়নি। তো সেই ব্যক্তি কোম্পানির যে বিজনেস সেটা দেখে কিন্তু সিদ্ধান্ত নেয়। যদি দেখে ব্যবসা শেষ হয়ে যাচ্ছে, ব্যবসা খারাপ হয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে এক্সিট নিয়ে নেবে। আর যদি দেখে সেই ব্যবসা টিকে থাকবে, ব্যবসা বড় হবে, তাহলে কিন্তু সেখানে থেকেই যায়। তো এই সব কিছু করার জন্য আপনাকে এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে ভাই। আর অনেকেই তা করতে পারে না। এখন তো আপনারা জানেন এই শর্টসের যুগ চলে এসেছে, সবকিছুই মানুষ এই ছোট ছোট দেখা পছন্দ করে, মানে শর্ট টার্ম মেমোরি লস বলতে পারেন। মানে এই ধরনের জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তো বেশিক্ষণ কেউ কিন্তু এই মার্কেটে টিকে থাকতে পারছে না। আর আপনারা জানেন এই লং টার্মেই কিন্তু সব থেকে বেশি টাকা তৈরি হয়। তাই এই ধরনের জিনিসগুলোর উপর আপনারা নজর রাখুন, যেগুলো একেবারেই প্রাথমিক পর্যায়ে দেখা যাচ্ছে এবং ভবিষ্যতেও এর সঙ্গে আরো অনেক ব্যবসা যুক্ত হবে। সুতরাং নজর রাখতে হবে যে কি কি জিনিস কোথায় কি কি জিনিস হচ্ছে, এবং সেই সব জায়গায় আমরা যদি কোনো কোম্পানি পাই সেগুলোকে স্টাডি করতে হবে এবং সেগুলো যদি বিনিয়োগ করার যোগ্য হয় সেখানে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে এই ধরনের আরো অনেক ফিউচার ওরিয়েন্টেড বিজনেস সামনে তৈরি হবে, সে সম্পর্কেও আমরা কথা বলবো। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।